জাস্টিস ফর আর্চিকর। বিগত এক মাসের ওপর এই তিনটে শব্দ কয়েক কোটি বার উচ্চারিত হয়েছে কলকাতার আকাশে বাতাসে। শুধু কলকাতাই নয়, গোটা ভারতবর্ষে উচ্চারিত হয়েছে। বিরল থেকে বিরলতম এই ঘটনায় তিলোত্তমা সঠিক বিচার পেল কিনা তা সময় বলবে। তবে ভয়ঙ্কর বাস্তব কি জানেন? এদেশের কোনো না কোনো প্রান্তে রোজ রাতে কোনো না কোনো তিলোত্তমা বা নির্ভয়া ধর্ষিত হচ্ছে। অপরাধ হলে বিচার হবে, অপরাধীর শাস্তি হবে, গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। তবে কেন তিলোত্তমা কিংবা নির্ভয়াদের বিচারের জন্য পথে নামতে হয় সাধারণ মানুষকে? ধর্ষকের কঠোর শাস্তির জন্য কেন প্রতিবাদ বিক্ষোভ করতে হয় মানুষকে? নারীর ইজ্জত, নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা যারা খেলে, সেই সব অপরাধীদের কারা আশ্রয় দেয়? কোন স্বার্থে আশ্রয় দেয়? রাষ্ট্র কি এদেশের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ? আর কবে এবং কিভাবে মেয়েরা সুবিচার পাবে? কিভাবে তারা সুরক্ষিত থাকবে? কে দেবে তাদের নিরাপত্তা? কিভাবে পাবে নিরাপত্তা নারীরা? বাড়ি, রাস্তা না কর্মস্থল? কোথায় সুরক্ষিত আছে মেয়েরা আজ? এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন দেশের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজকের নারীরা কতটা সুরক্ষিত আমরা বারবার সেটা জানার চেষ্টা করছি। আজও এই প্রশ্নে আমরা বিশেষ আলোচনা নিয়ে বসবো এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠান। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজও এই অনুষ্ঠানে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বিজেপির কোনো একজন নারী নেত্রীকে এই অনুষ্ঠানে পেতে, তাহলে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু আজও কোনো কারণে বিজেপির কোনো নারী নেত্রীকে আমরা আমাদের অনুষ্ঠানে পাইনি। হয়তো আগামী দিনে অবশ্যই আমরা পাবো, আমরা জানি সেটা। দিদি, সোজা সাপটা প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় আরজিকর কাণ্ডের তিলোত্তমা কি সুবিচার পাবে? যেভাবেই শুরুতে বিভিন্ন প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে, তাতে কি মনে হয় সুষ্ঠুভাবে তদন্ত সম্ভব হবে? এই বিষয়ে আমি একটাই বলবো যে সোজা সাপটা উত্তর তো দেওয়া সম্ভব না এই ঘটনা। গোটা দেশের মধ্যে আপনি বলুন না, আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ, কিন্তু আপনি বলুন সেই আপনার নয়ডা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা স্টেটে যেভাবে নারীদের উপর বীভৎস ঘটনাগুলো হচ্ছে, প্রকাশ্যে শিশু কন্যা থেকে শুরু করে যুবতী, কিশোরী এবং মাঝ বয়সী মহিলারা সেখানে কর্মক্ষেত্রে হোক আর তার যে বিভিন্ন কাজকর্মে, ঘরের মধ্যেও তার সুরক্ষা হচ্ছে না, ঘর থেকে বের হতে পারছে না, খেতে কাজ করতে গিয়ে সেখানে সে আক্রান্ত হচ্ছে। কিন্তু এই ঘটনাগুলোর জন্য নির্ভয়া ফান্ড তহবিল হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু এই নির্ভয়া ফান্ড থেকে এই সমস্ত নির্যাতিত মহিলাদের জন্য অর্থ ব্যয় করা সরকার সেরকম কোনো দায়িত্ব পালন করছে না। আমাদের রাজ্যে ওই ঘটনাগুলো ঘটেছিল, আমরা বারবার দাবি করেছি, আমরা সেখানে অ্যাপ্লিকেশন করেছি, আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে নির্ভয়া ফান্ড থেকে সাহায্য করা হোক। আপনারা জানেন যে রাম ঠাকুর কলেজের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে 4টি ছেলে নিয়েছিল, তাকে গণধর্ষণ করে বাইপাস রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। আমরা এই ঘটনা নিয়ে নির্ভয়া ফান্ড থেকে সাহায্য করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দরখাস্ত করেছি, এবং মেয়েটির বাবাও দরকার, একদম গরিব দিন হতদরিদ্র এই মেয়েটির বাবাও দরখাস্ত করেছে, কিন্তু কোনো তহবিল সেখানে দেয়া হচ্ছে না। যখন গোটা দেশে আমার রাষ্ট্রের এই ব্যবস্থা, এরা যখন কোনো দায়িত্ব নেয় না, তাহলে দর্শকরা উৎসাহিত হয়, নির্যাতনকারীরা উৎসাহিত হয়। এই ঘটনা শুধু আরজিকর নিয়ে নয়, গোটা ভারতবর্ষের মধ্যে এই ঘটনা চলছে, আমাদের রাজ্যেও চলছে। সোজা সাপটা উত্তর দেওয়া সম্ভব না যে আরজিকরে সেখানে
তার বিচার পাবে, সুবিচার পাবে কি? সুবিচার পাবে, এটা সোজাসাপটা উত্তর দেওয়া সম্ভব নয় গোটা দেশের যে ঘটনা। না, এখন এখানে প্রশ্ন সেই জায়গাতে যে এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের তাহলে কারা আশ্রয় দিচ্ছে এবং কোন স্বার্থে আশ্রয় দিচ্ছে? এখানে যারা যুক্ত এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে তাদেরকে বিচার দেওয়ার জন্য আমার রাজ্য সরকারের দায়িত্ব এবং দেশের আমার সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এই সরকার যদি সদর্থক ভূমিকা গ্রহণ করে আসামিরা সেখানে পালিয়ে যেতে পারে না এবং এই শাস্তি থেকেও পার পেতে পারে না। যদি সদর্থক ভূমিকা থাকে, পুলিশ প্রশাসনকে সেইভাবে যদি নির্দেশ দেয়া হয়, এই ধরনের এই ঘটনা নিয়ে এতদিন পর্যন্ত এটা চলার কথা নয়। আসামিদের সেখানে ধরা যেত যদি সদর্থক ভূমিকা থাকতো। ওকে, এখন প্রশ্ন সেখানেই যে নারীদের বিরুদ্ধে যে অপরাধ বা এই নারী অপরাধের বিরুদ্ধে এমন জোরালো একটা প্রতিবাদ আপনি শেষ কবে দেখেছিলেন? যেটা এই মুহূর্তে আরজিকর ঘটনা নিয়ে, কলকাতার আরজিকরের ঘটনা তো একটা বিরল ঘটনা, বিরল থেকে বিরলতম ঘটনা, সেটা তো অবশ্যই, কিন্তু এমন শেষবার প্রতিবাদ আপনি কবে দেখেছিলেন এমন ঘটনার জন্য? আপনার কি মনে পড়ে? কারণ এটার সঙ্গে রিলেটেড আমার অন্য প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি শেষ কবে দেখেছিলেন? এত বড় আন্দোলন হয়নি, কিন্তু প্রতিটা ঘটনা নিয়ে আমরা যখন উন্নাও যে দর্শকের যে ঘটনাটা ঘটেছে, চলন্ত বাসের মধ্যে মেয়েকে নতুন করে গোটা দেশেই একটা আন্দোলন, এবং ইয়েতে আপনার দিল্লিতেও তার সেখানে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। প্রত্যেকটা আমরা সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, আমরা সর্বভারতীয় কমিটি প্রত্যেকটা ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট রাজ্য কমিটির প্রতি নির্দেশ দেওয়া আছে এই ঘটনাগুলি নিয়ে প্রতিবাদ করা। আচ্ছা, ফলে যে কোনো ঘটনা নিয়ে করি, কিন্তু তবে এটা ঠিক যে আরজিকরের ঘটনাটার মতো এত বড় আন্দোলন ইদানিংকালে এরকম আমার মনে পড়েনি। প্রতিবাদ নির্ভয়ার পর গোটা দেশকে এভাবে বা যে কোনো একটি রাজ্যকেও আমরা এভাবে একসঙ্গে জাগ্রত হতে, নির্ভয়ার পর যদি আমরা দেখি তাহলে হয়তো আরজিকর কি দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই আরজিকরের যে ঘটনাটা নির্মম ঘটনা, বারবার যেটা বলছি যে বিরল থেকে বিরলতম ঘটনা, কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী আজও ভারতবর্ষে প্রতিদিন প্রায় 90 জন নারী ধর্ষিতা হন। এখন এটা শুধু সেই হিসেব যারা অভিযোগ করেন, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতেই সংখ্যা 90 জন। এমন অনেকেই আছেন যারা অভিযোগই করেন না, এখন নানান সমাজের লোকলজ্জার ভয়ে। কারণ আজও আমরা ভ্রুকুটি তুলি ধর্ষিতার দিকে, কিন্তু যে ধর্ষক সে বুক চিতিয়ে কিন্তু সমাজে ঘুরে বেড়ায়। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইসব বোনেদের জন্য কেউ গর্জে ওঠে না কেন? এই যে 90 জন যারা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠে না কেন? আজ তিলোত্তমার জন্য যে গর্জনটা আমরা শুনতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে যে না, একটা সুবিচারের আশা সবাই করছে, পাবে তিলোত্তমা, পাওয়া উচিত, সেই গর্জনটা সবার জন্য হয় না কেন? এখানে যে বিষয়টা উল্লেখ করতে হয় যে আরজিকর ঘটনাটাকে নিয়ে একজন ডক্টর এবং পড়ুয়া যে মেয়েটি, এই মেয়েটির ঘটনা নিয়ে যেভাবে করে শুধুমাত্র তার উপর ধর্ষণ এবং খুন না, তার পেছনে অনেক বিষয় লুকিয়ে আছে। কারণ এই হাসপাতালের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে সে এই হাসপাতালে বেশ কয়েক বছর যাবৎ কাজ করে, ফলে তার কাছে কিছু তথ্য ছিল। এই তথ্যগুলো সে যাতে প্রকাশ না করতে পারে তাকে সবসময় একটা চাপ সৃষ্টি করে রাখা হতো। কিন্তু তারপরও এই মেয়েটির প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ, কতিপয়, সমস্ত স্টাফদের বলা যাবে না, তারা সেখানে মেয়েটির প্রতি একটা আতঙ্ক ছিল যে মেয়েটি কখন বলে দে। এখানে মৃতদেহ বিক্রি করা, কিডনি
কিডনি বিক্রি করা, বিভিন্নভাবে যে ধরনের দুর্নীতি কিছু ঘটনা চলছিল, এই ঘটনাগুলির সম্পর্কে সেই মেয়েটি আমার শীতলোত্তমা জানতো, দেখতো, বুঝতো। সে যাতে এটা ছড়িয়ে না দেয় সেই আতঙ্ক থেকেই এটা খুব পরিকল্পিতভাবে তাকে এই খুন এবং ধর্ষণ, কত বিভৎসভাবে তাকে খুন করা হয়েছে, তার উপর তার পাশবিকভাবে তার লালসার মেটানোর জন্য কি ধরনের বিভৎস, এটা প্রকাশ্যে সিসিটিভি থাকার সুবাদে প্রকাশ্যে আসায় মানুষ শিহরণ দিয়ে উঠেছে। ফলে আর এই ঘটনাটা নিয়ে গোটা দেশ আজকে তোলপাড়। এটা হচ্ছে বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে বিভৎস ঘটনা আরো অনেক ঘটে। এই ঘটনাগুলিকে সেইভাবে প্রকাশ্যে আনা সম্ভব হয় না, বিভিন্ন কারণ। যেমন এটা সিসিটিভি থাকার জন্য এটা প্রকাশ্যে এসে গেছে। মেয়েদের উপর যে এই বিভৎস ঘটনাগুলো, বলাৎকারের ঘটনাগুলো হচ্ছে, এই সবগুলো তো প্রকাশ্যে আনা যাচ্ছে না। যেমন ধরেন না, আমাদের এই রাষ্ট্র, আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছেন, মহিলাদের জন্য ঘোষণা দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও। তাহলে তার কোনো কথাই না, কত সুন্দর স্লোগান। নির্বাচন আসলে স্লোগানগুলি খুব ভালোভাবে প্রচার হয় এবং মহিলা সশক্তিকরণ, মহিলাদেরকে আর্থিকভাবে সচ্ছল করা হবে। মহিলা যদি, এই সমাজের অর্ধেকাংশ মহিলা, আর এই মহিলাদেরকে যদি সশক্তিকরণ হয়, অর্থনৈতিক উন্নয়ন, সমাজ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। কিন্তু এইগুলি স্লোগানগুলো, বক্তব্যগুলো শুধু নির্বাচনে তরি পার হওয়ার জন্য, নির্বাচনের পর এইগুলি কিছুই কাজ হয় না। এই সমস্ত ঘটনাগুলোর পর আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী মুখে কোনো কথা? এই যে এত এই আরজি করে ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, কি ধরনের সেখানে ব্যবস্থা বা একটা সেখানে দুঃখিত হওয়া, দুঃখ প্রকাশ করা, সেরকম কোনো ঘটনাই সেখানে আমরা লক্ষ্য করিনি, দেশের মানুষ লক্ষ্য করছে না। যেমনটা আমাদের ত্রিপুরা রাজ্যে আপনি দেখুন, এই 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 যে সেপ্টেম্বরের এই আজকে হচ্ছে আপনার 15 তারিখ, এই 15 দিনে কয়টা ঘটনা ঘটে? যখন আরজি করে ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়, আমাদের রাজ্যেও সেখানে সাধ্যমতো প্রতিবাদ প্রতিরোধ চলছে, কিন্তু বিভিন্ন গণসংগঠনগুলো চালাচ্ছে, বিভিন্ন ক্লাব বিভিন্ন ভাবে যার যার সাধ্য অনুসারে সেখানে করছে। আপনারা দেখেছেন যে প্রগতিশীল নারী নেতৃবৃন্দর উদ্যোগে একটা প্যারাডাইসে রাত্রি 12টা পর্যন্ত 11টা পর্যন্ত চলছে। তাহলে এই অবস্থার মধ্যেও ত্রিপুরা রাজ্যে এই 15 দিনে আপনার ঘটনা ঘটেছে 17টি ঘটনা ঘটেছে। এখানে উপজাতি মেয়ে, উপজাতি মাঝবয়সী শিশু কন্যা, 9 বছরের 16 বছরের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, আমরা প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট থানায় ডেপুটেশন দেওয়া, আমাদের মহকুমা লেভেলে যে নারী টিম আছে তারা সেখানে ডেপুটেশন দিচ্ছে, আক্রান্তের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলি সম্পর্কে কোনো উদ্বিগ্ন নেই, কোনো দুঃখ প্রকাশ করছেন না। যদি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাগুলো নিয়ে আসামিদের শাস্তি এবং আসামিদের গ্রেপ্তার এবং সুনির্দিষ্টভাবে যদি সেখানে নির্দেশ থাকতো তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, তাইলে আজকে এই ঘটনাগুলো এই জায়গায় এসে পৌঁছায় না। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা 2022 সালে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ঘটনাগুলিকে উল্লেখ করে মেমোরান্ডাম লিখে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রায় 10,000-এর মতো গণস্বাক্ষর সংগ্রহ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম।
আমরা বলেছিলাম এই বিষয়গুলো দেখার জন্য। থানাগুলোর ভূমিকা ভালো না। জানেন আপনি ত্রিপুরা রাজ্যে কি হয়, কোনো অভিযোগ করতে গেলে পরে থানা থেকে বলা হয় যে মীমাংসা করে নিন, ঝামেলায় যাচ্ছেন কেন, পারবেন না তো। তাহলে কি হচ্ছে, শাসক দল সেখানে যদি কোনো ধরনের এফআইআর করা হয়, সাহস নিয়ে করে, সেখানে মন্ডল বিভিন্ন তাদের আছে, অনেক সংস্থা আছে তাদের, সেখানে বলা হয় যাতে এই কেসটা সেখানে শেষ করে দেয় পুলিশ উদ্যোগ নিয়ে। যে অভিযোগ করেছেন তাকে ডাকানো হয়, এটা মীমাংসা করে নিন, না হলে কিন্তু আমরা দায়ী থাকবো না। কিছু হলে বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এগুলি কি মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন না, জানছেন না? আমরাও তো জানিয়েছি, কোনো ভূমিকা নেই কেন? আমরা গত 9 সেপ্টেম্বর পুলিশের মহানির্দেশকের কাছে গিয়েছি এই কয়দিনের ঘটনাগুলি নিয়ে। আমরা ওনাকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়েছি, ওনাকে বলেছি, উনি ছিলেন না, উনি সেখানে কোন জরুরি কাজে গেছেন, ওইখানে আমরা একজনকে দায়িত্ব দিয়েছিলেন, ভারপ্রাপ্ত অফিসার, ওনার কাছে আমরা গিয়ে বলেছি বিষয়টা, আমরা দাবিগুলো দিয়েছি। আমরা বলেছি যে দেখুন, থানাগুলোর ভূমিকা ভালো নয়। একটা মেয়ে প্রকাশ্য খুন হয়ে যায়, প্রকাশ্য শ্লীলতাহানি হয়, দিবালুকে স্বপ্রণোদিত মামলা নেওয়া উচিত। আমরা শুধু প্রতিবাদ করে, সারা দেশ প্রতিবাদ করে ও আরজি করের ঘটনার বিচার পাবে না যদি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর সেখানে সদর্থক ভূমিকা না নেয়। আসামিদেরকে ধরার জন্য, আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য, আসামিদের থেকে কথা বের করে আনার জন্য পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু এই পুলিশ প্রশাসনকে সেখানে যেন কোথায় একটা অঙ্গুলি হেলনে তাদেরকে সেখানে নিস্তেজ করে রাখা হয়েছে। যদি পুলিশ প্রশাসনে যারা রয়েছেন এই মুহূর্তে, তারা তো এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু যারা প্রাক্তন আধিকারিক যারা, ওনাদের মধ্যে বলেন, অনেকেই বিশেষজ্ঞরা বলেন যে পুলিশকে সবসময় আমাদের সংবিধানই কিন্তু রাজ্যের হাতে পুলিশ দিয়েছে, তো রাজ্য সরকার পুলিশকে কন্ট্রোল করে। আপনি বলছেন অঙ্গুলি হেলন। এখন এটা শুধু আজকের ইতিহাস নয়, যুগ যুগ ধরে চলে আসছে যে পুলিশ রাজ্য সরকার যা বলছে বা শাসক দল যা বলছে সেদিকে শুনেই শোনে, এবং এই অভিযোগ কিন্তু বারবার সেই আগের 25 বছরের দিকে ওঠে। তো এখন হচ্ছে যে তাহলে কি আজকের যে পুলিশের যে আপনি অভিযোগ করছেন পুলিশের দিকে থানাগুলো ভালো ভূমিকা নিচ্ছে না, সেই চিত্রটা তো আগেও বোধহয় ছিল, এখন এই জায়গাটা থেকে পরিবর্তন কিভাবে হবে? না, এই জায়গাতে আমি বলি, আপনি যে বললেন 25 বছর ধরে আগেও এইরকম ছিল, সরকার সেখানে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেবে, এটা ঠিক, কিন্তু এটা নেগেটিভ দেবে না, পজিটিভ ভেবে দিতে হবে। এটা ছিল 2018 সালের আগে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, সরকারের নির্দেশ ছিল রং দেখা যাবে না, কোন আসামি তার কি রং, তার কি লাল রং না সাদা রং না গেরুয়া রং, এটা বিচার করা যাবে না। আসামি তো আসামি, আসামিকে সেখানে গ্রেপ্তার করা এবং শাস্তির ব্যবস্থা করা, এই নির্দেশটা ছিল। এবং এই যে আপনার নারীদের উপর যে নির্যাতন, এই ঘটনাগুলি নিয়ে বামফ্রন্ট সরকার সর্বদলীয় মিটিং করেছেন, সব দলকে ডেকে, যে এর থেকে এই ঘটনাগুলো যে ঘটছে, কিছু কিছু ঘটনা ঘটছে, এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। বামফ্রন্ট সরকার সেখানে সর্বদলীয় বৈঠক ডেকে এখানে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে এগোনো যায়, এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল প্রয়াস নামক যে পুলিশ প্রশাসনের উদ্যোগে, এখানে থানাগুলোর উদ্যোগে সেখানে প্রয়াস সাকসেসফুল ছিল, দিদি সাকসেসফুল হয়েছিল। তো স্কুল কলেজে ছাত্রীদেরকে সেখানে তাদেরকে সক্রিয় করা, তাদেরকে ভুল কোনটা, কিভাবে তার চলা উচিত, এই বিষয়ে তাকে সেখানে
করার জন্য প্রয়াস সেখানে ভূমিকা নিয়েছিল। কিন্তু আজকাল আমরা ডেপুটেশনে গিয়েও বলেছিলাম, এর আগে আইজি সাহেবের কাছে গিয়েছিলাম, এসপি সাহেবের কাছে গিয়েছি, পশ্চিম ত্রিপুরা এলাকায় যখন কোনো ঘটনা ঘটে আমরা মাননীয় এসপি সাহেবের কাছে যাই, আমরা বলি যে প্রয়াস এই কর্মসূচিটা আপনারা আবার চালু করেন, তাইলে পরে এই যে নাবালিকারা বিভ্রান্ত হয় এর থেকে মুক্ত করা যেতে পারে। প্রয়াস স্কুলে ক্লাস 9 থেকে 11, 12 এবং কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইগুলিতে যদি প্রয়াসের উদ্যোগে প্রোগ্রাম, মহিলা কমিশনের একটা ভূমিকা ছিল। আজকাল এই যে এত সব ঘটনা ঘটছে, মহিলা কমিশন কোথায়? আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশন কি ঘুমিয়ে আছে কিনা জানি না। ওদের কোনো ভূমিকা নেই, এই ঘটনাগুলো নিয়ে কোনো ভূমিকা নেই। আমরা আশ্চর্য হয়ে যাই। আমি ত্রিপুরা রাজ্যের একজন নারী হিসাবে বলতে চাই যে আজকে নারীদের উপর এই ঘটনাগুলো ঘটছে, আমার রাজ্য সরকার সেখানে নীরব কেন? রাজ্য সরকার কোনো ভূমিকা কেন নিচ্ছে না? এবং মহিলা কমিশন নীরব কেন? মহিলা যে ডেস্ক করা হয়েছিল প্রত্যেকটা থানা এলাকায় বামফ্রন্ট সরকারের সময়ে, এই মহিলা ডেস্কগুলোর কোনো ভূমিকা নিচ্ছে না। কোনো অভিযোগকারীর অভিযোগ নিচ্ছে না, নিলেও সেখানে সবকিছু হালকা করে ছেড়ে দিচ্ছে। তার যে চার্জশিট গুলো যাচ্ছে কোর্টে, খুব হালকা একটা ধারা দিয়ে দেয়া হচ্ছে, যার ফলে যদি আসামিরা সঠিকভাবে সেখানে গ্রেপ্তার করা হতো তাদেরকে, এবং তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, এবং স্বরাষ্ট্র মন্ত্রীর যদি কোনো ধরনের ঘোষণা দিত এই ঘটনা চলতে দেয়া যায় না, ক্লাবগুলিকে নিয়ে ক্লাবগুলির প্রতি নির্দেশ দিতে পারতেন, আবেদন করতে পারতেন, প্রত্যেক বিরোধী দলদের নিয়ে একটা আলোচনা সভা করতে পারতেন। কিছুই করছেন না, কোনো গায়ে লাগছে না, সবকিছুই চলছে। আপনি দেখছেন তো এইখানে এই যে ঘটনাগুলো ঘটছে, একটা ঘটনা নিয়ে মহিলা কমিশনের কোনো ভূমিকা আছে? এবং আমাদের রাজ্য সরকারের কোনো ধরনের কোনো বিবৃতি আছে? কিছুই তো করছে না। তাহলে ঘটনাগুলি কমবে কি করে? যখন আসামি প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করে, থানা সেখানে সামনে দিয়ে ঘোরাফেরা করছে, আসামিকে অ্যারেস্ট করা হয় না, তখন সে আরেকটা ঘটনা করতে সাহস পায়, এবং অন্যান্য যুবকরাও সেখানে সাহস পায় ঘটনাগুলো করতে। কি হয়? কিছুই তো হয় না। কি হবে না? এখন এই ভূমিকা যেটা পুলিশের ভূমিকা আপনি বলছেন, থানাগুলোর ভূমিকা ভালো নেই। এখন পুলিশের কাজে হস্তক্ষেপ করা হয়, এবং রাজনৈতিক হস্তক্ষেপ এটা আজকাল আর লুকোনো কোনো ব্যাপার নেই। এবং এটা পুলিশ আধিকারিকরা যারা কাজ করেছেন এক সময়, এখন অবসরপ্রাপ্ত হয়েছেন, ওনারা কিন্তু বলেন যে এই হস্তক্ষেপ বরাবর যুগ যুগ ধরে চলে আসছে, বিভিন্ন আমলে চলে আসছে। এখন এই হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ কম বেশি সব আমলেই থাকে, সেটা আমরা সব আমলেই দেখেছি। এখন বর্তমানে আপনারা বা যারা বিরোধীরা আছেন, আপনারা সরকারকে দোষারোপ করবেন, যারা যখন ওনারা বিরোধীতে ছিলেন তখন ওনারা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অন্য ক্রাইম যেমন তেমন, কিন্তু নারীদের ওপর এই ধরনের অপরাধ এবং ঘৃণ্য অপরাধ, গণধর্ষণ, ধর্ষণের মতো অপরাধে পুলিশ যখন এই ধরনের ভূমিকা নেয়, তখন রাজনৈতিক হস্তক্ষেপ কেন করা হয়? কার স্বার্থে, কি স্বার্থে করা হয়? ওদের লোকদেরকে ধরে রাখার জন্য, যাতে শাস্তি না হয়। এটা হচ্ছে সাধারণভাবে কথা বলেন, পাবলিক এই কথা বলেন। কিন্তু আমরা বলবো এই যে রাজনৈতিক স্বার্থে আসামিদের এবং অভিযুক্তদেরকে আড়াল করা হচ্ছে, সেখানে এই কারণেই আজকে রাজ্যের ঘটনাগুলো বাড়ছে, এই কারণেই বাড়ছে। এবং এক সময় এই ঘটনা শুধু সাধারণ মানুষের উপর থাকবে না, এই ঘটনা পুলিশের পরিবারেও যাবে, এই ঘটনা শাসক দলের নেতৃত্বের ঘরেও যাবে। বাঘ যখন রক্ত খায় তখন আর শুধু সেখানে ওই রং দেখে খায় না। সাধারণ পাবলিক, সে ব্রাহ্মণ না সে হিন্দু
নাকি মুসলিম, নাকি এসসি, নাকি এসটি, হুম, এটা বিচার করে হয় না। যেভাবে বারবারন্ত হচ্ছে এই রাজ্যের মধ্যে নারী নির্যাতনকারীদের যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাতে করে আগামী দিনে হুম। এই আক্রমণ শাসক দলের ঘরেও যাবে, পুলিশের ঘরেও যাবে। আচ্ছা দিদি, এ থেকে মুক্তি পাবে না যদি এক্ষুনি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে চিন্তা ভাবনা না করেন, স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে চিন্তা ভাবনা না করেন, খুব দ্রুত যদি হস্তক্ষেপ গ্রহণ করেন, তাইলে পরে এই রাজ্যের নারীদের নিরাপত্তার জন্য একটা ভূমিকা নেন, তাইলেই নারীদের এই সমস্ত ঘটনা থেকে মুক্তি পাবে। দিদি, কলকাতার চিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার পরও উত্তাল যখন গোটা দেশ, ঠিক সেই সময়ও কিন্তু মহারাষ্ট্রে নার্সিং ট্রেনি একজন, উত্তরপ্রদেশের স্কুল ছাত্রী, উত্তরাখণ্ডে নার্স, এবং রাজ্যে পরপর কয়েকটি ঘটনা আপনি উল্লেখ করলেন। এখন ঘটনা হচ্ছে, ওই প্রশ্ন একই জায়গায় থাকে যে আজকাল নারীরা কতটা সুরক্ষিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আইনসভায় মহিলা সংরক্ষণ হয়েছে, 33% মহিলা সংরক্ষণ হয়েছে, কিন্তু এই দেশের মেয়ে মহিলারা 100% নিরাপত্তা কবে পাবে আর কিভাবে পাবে? বিরোধীরা শাসক দলের ওপর আপনারা অভিযোগ করছেন, শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ কাজ করছে না, করলেও আমরা পশ্চিমবঙ্গ যেটা দেখছি, এই অভিযোগ এখানেও আছে, রাজ্যেও আছে, গোটা ভারতবর্ষের চিত্র একই রকম। 90 জন ধর্ষিতা হচ্ছেন, ক্রাইম ব্যুরো রেকর্ডস বলছে। এখন তাহলে নিরাপত্তাটা কোন জায়গা থেকে আসবে এবং এটা শুরুটা কোন জায়গায় হবে, কিভাবে হবে? এটা প্রশাসনেরই এই সুরক্ষার ব্যাপারে দায়িত্ব নিতে হবে। পাবলিক তো দায়িত্ব নিলে হবে না, তাহলে তো আইন শৃঙ্খলা থাকবে না। ক্রাইম কোন জায়গায় যাবে? তো ক্রাইম বেড়ে যাবে যদি পাবলিক এই দায়িত্ব নেয়, বিরোধী দলগুলো এই দায়িত্ব নেয়। এদের থেকে মুক্তি পেতে হলে যদি বিরোধীরা দায়িত্ব নেয়। দেখলেন তো পানিসাগরে ঘটনা, এই যে কিশোরীটিকে ধর্ষণ করা হলো, পানিসাগরে তারা রাস্তা অবরোধ করলো। কেন করতে হলো? কেন সেখানে ভূমিকা নেওয়া হলো না? এটা প্রশাসনকে এই উদ্যোগ নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে এই উদ্যোগ নিতে হবে, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারকেই এই উদ্যোগ নিতে হবে। নাইলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। নাহলে ক্রাইম বেড়ে যাবে, যেখানে সেখানে ঘটনা ঘটে যাবে। এটা তো সম্ভব না। এটা তো আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কথা আমরা বলতে পারি না। এখন যে ধরনের বিকৃত মানসিকতার চিত্র ভেসে উঠছে দিন দিন, সেটা আরজিকর হোক বা আমাদের রাজ্যে হোক, তা সত্যি মানব সভ্যতার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। এমন কেন হচ্ছে বলে আপনি মনে করেন? মানে এটা কি মানুষের এত হিংস্র হয়ে ওঠার পেছনে কি কারণ দেখছেন? এর জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই কি শুধু একমাত্র কারণ, নাকি অন্য কোনো কারণও আছে বলে আপনার মনে হয়? রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তো একটা অন্যতম কারণ আছে এই ঘটনাগুলি সম্পর্কে, কারণ তারা প্রশ্রয় পাচ্ছে। এই যে আপনার একটা ঘটনা বলি, শুদ্ধিকরণের নামে যে মেয়েটিকে, নবম শ্রেণীর ছাত্রীকে নেওয়া হলো আপনার সাবরুমে, কলাছড়া এলাকায়, তার উপর যে নির্যাতন করা হলো, তারপর সে অসুস্থ হলো, হাসপাতালে নেওয়া হলো, ওখান থেকে রেফার করা হলো, শিলচরে নেওয়া হলো, আসার পথে মারা গেল। এই যে ঘটনাটা, এটা শাসক দল যুক্ত, শাসক দলের নেতৃত্ব যুক্ত। আমরা সেখানে পরিষ্কার করে আমরা বলেছিলাম যে বিপ্লব সান্যালের বাড়িতে নেওয়া হয়েছিল। এবং এই যে আসামিরা, এই আসামিদের কি ধরা হলো? এই আসামিদের কি কোনো শাস্তি হলো? সরকারের কোনো উদ্যোগ নিয়েছে? সরকারের পক্ষ থেকে কোনো কিছু কি সেখানে ভূমিকা ছিল? তাইলে পরে কোন তো এটা কিভাবে শেষ হবে? এটা তো শেষ হতে পারে না। এটা তো এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই আজকে বাড়ন্ত। তৎসঙ্গে আছে আপনার যে চাহিদা, মানুষের চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদা বাড়ানোর জন্য, চাহিদা বাড়ার ফলে নাই রোজগার, এবং অন্যতম কারণ হলো নেশা।
নেশার যেভাবে করে ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশার কারবারি এবং নেশাগ্রস্ত যেভাবে হচ্ছে, আপনি আগরতলা শহরে যান, উমাকান্ততে যান, ও শিশু বিহার স্কুলের দিকে যান, যেদিকে যাবেন সন্ধ্যার সময়, আমরা রিজু সাহেবকে বলেছি তো যে নেশা করছে, নেশা করেই সেখানে এই নারীদের উপর আরো ঘটনাগুলো বাড়ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে, নিচ্ছে না তো। আমরা বারবার চেষ্টা করছি, এই ঘটনাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোথায় কোথায় নেশা বিক্রি হচ্ছে। এই যে গাঁজা ধরে কয়দিন পর পর, এগুলো কোথায় যায়? এগুলি তো নষ্ট করতেও দেখা যায় না, এগুলিকে আবার ঘুরে ঘুরে আসে কিনা পাবলিকের মুখে আছে এই সমস্ত কথা। আমি এইসব জানি না, আমি এইসব বলবো না, কিন্তু পাবলিক বলে যে এত যে হাজার হাজার কেজি নেশা সেখানে গাঁজা ধরছে, তারপরে এগুলো কি করছে, এগুলি কোথায় যাচ্ছে, পাবলিক বলা বলি করে। আমি এইসব জানি না, এসব আমি বলতে পারবো না। তবে আমি এই কথা বলতে পারি, একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, 2 নাম্বার হচ্ছে নেশা। নেশার জন্য আজকে নেশা এত ভারবরন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে, প্রতিটি এলাকায় এলাকা যা দেখবেন নেশা, এবং এই সঙ্গেও পুলিশের একটা সেখানে গোপন আঘাত আছে। মদ বিক্রি হয়, ধরতে পারে না পুলিশ, যাওয়ার আগেই সরে যায়। ড্রাগস বিভিন্নভাবে সেখানে ড্রাগস নেওয়া হচ্ছে, পুলিশ সব জানে, পুলিশের কাছে কিছু জানা নেই তা না। পুলিশের তো ইনফরমার থাকে, এক একটা সেক্টর ধরে ধরে ইনফরমার থাকে, কোথায় কি ঘটনা হচ্ছে এগুলো ইনফরমারদেরকে টাকা দিয়ে রাখা হয়, তারা ইনফরমাররা পুলিশকে জানায়। কিন্তু পুলিশ রাজনৈতিক চাপে হোক বা নিজেদের অবহেলা হোক, স্বরাষ্ট্র দপ্তরের দুর্বলতার কারণে হোক, এগুলো ধরছেন না, যার ফলে নেশার কারণে আজকে নারীরা আরো বেশি সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন অভিযোগ তো আপনি করছেন, এবং প্রশ্ন হচ্ছে যে সবার প্রশ্ন একটাই, এই সব কিছুর পরেও ধর্ষণের এই যে প্রবণতা কিভাবে কম হবে বা বন্ধ হবে? মানে আইন কঠোর করে কি এই ধরনের অপরাধ বন্ধ করা যাবে বলে আপনার মনে হয়? শুধু আইন করে হবে না, সঙ্গে লাগবে আপনার চেতনা, সরকারের আন্তরিক সদিচ্ছা লাগবে। আচ্ছা, সরকারকে আন্তরিক একটা সদিচ্ছা থাকতে হবে, এই নারীদের উপর ধর্ষণ, এই যে যৌন নির্যাতন, এইগুলো বন্ধ করার জন্য সরকারের একটা সদিচ্ছা ভূমিকা থাকতে হবে, সঙ্গে থাকবে আইন। দুটো মিলেই সেখানে এই ঘটনাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। একটা প্রশ্ন আমি সবাইকেই করছি এই প্রশ্নটাতে, বা আমার অনুষ্ঠানে বা এই যে নারীদের সুরক্ষা নিয়ে যখন প্রশ্নটা করছি, যে আগে তো বলা হতো যে এগুলো অশিক্ষিতদের কাজ, বা এই যে আপনি বললেন যারা নেশাগ্রস্ত অবস্থায় আছে তারা করছে। এখন আজ তো শিক্ষিত অশিক্ষিত কোনো বাজ বিচার নেই, সমাজ ব্যবস্থা কি কোনোভাবে এর জন্য দায়ী বলে আপনি মনে করেন? কারণ আজ তো এই যে আরজি করে ঘটনা, সেখানে তো মনে করা হচ্ছে যে শিক্ষিতরাই, উচ্চ শিক্ষিতরা, বিত্তশালীরা, সমাজে যারা উচ্চ শ্রেণী তারাই যুক্ত। গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ, কলেজের অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, এখন উনি যুক্ত। তাহলে কাকে আমরা বাদ দেব, কাকে বিশ্বাস করব? মেয়েরা বা নারীরা কাকে বিশ্বাস করবে? দুর্নীতি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, যারা পয়সা রোজগার করার জন্য একদম নিকৃষ্ট জায়গায় নামতে পারে, এই সমস্ত লোক, শুধু যারা লেখাপড়া জানে না, অশিক্ষিত তারা না, আজকের দিনে সমাজে উচ্চ শিক্ষিতরও এর সঙ্গে যুক্ত, যার ফলে আরজিকরের ঘটনা। নাইলে একজন প্রফেসর, প্রিন্সিপাল, উনি কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে? তাহলে মানসিক যেটাকে বলা হয়, তার মানসিক চিন্তা ভাবনাই সেই রকম। সে শিক্ষিত হলে কি হবে? সে এই সমাজকে ভালোবাসে না, সমাজে মা বোনদেরকে সম্মান দিতে জানে না, তারা এই শিক্ষিত হলেও তো কোনো কাজে লাগে না। প্রথমই যেটা দরকার, মানব দরদি এবং মা বোনদের সম্মান করা,
মা বোনদের যদি অসম্মান করা হয়, তার সে শিক্ষিত হোক আর ব্যারিস্টার হোক, এটা আমাদের নারীদের কাছে কোনো বিচার্য বিষয় নয়। দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনার মতামত, আপনি অনেক মেয়ে মহিলাদের নিয়ে কাজ করেন। এখন এই অপরাধ বন্ধ করতে গেলে যদি আমরা বলি যে শর্ট টার্ম এবং লং টার্ম, আমরা বিভিন্ন প্রজেক্টে দেখি বা আমরা যখন বাজেট হয় তখন আমরা দেখি যে শর্ট টার্ম কিছু লাভ বা লং টার্ম কিছু লাভের জন্য বাজেট করা হয়। এখন এই অপরাধ বন্ধ করতে গেলে শর্ট টার্ম এবং লং টার্ম কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি? সমাজবদ্ধ জীব আমরা, সমাজের কি দায়িত্ব রয়েছে, এবং সরকারের কথা তো আপনি বললেন, রাজনৈতিক দলগুলো কি করতে পারে? রাজনৈতিক দল, আমি বললাম সরকারের সদিচ্ছার অভাব। সরকার সর্বদলীয় বৈঠক ডাকতে পারে। এই বিষয়টা একটা সেনসিটিভ বিষয়। এই বিষয়টা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে দলগুলো থেকে মতামত নিতে পারে। তারপর কিছু সেখানে সমন্বয় একটা কর্মসূচি নিতে পারে। এই কর্মসূচিটা নিয়ে আপনার কর্মরত মহিলাদের কেউ যাতে সেখানে নিরাপত্তা দেয়া যায়, এবং স্কুলের ছাত্রীদেরকেও যাতে নিরাপত্তা দেয়া যায়, তার জন্য শুধু ছাত্রী না, ছাত্রদেরকেও সচেতন করার প্রয়োজন রয়েছে এবং যুবকদেরকেও সচেতন করার প্রয়োজন রয়েছে। এইভাবে যদি সরকার এগুতে পারে, তাইলে পরে একদিকে স্বরাষ্ট্র দপ্তরকেও সেখানে সদর্থক ভূমিকা নিতে হবে, পাশাপাশি সরকার এইভাবে যদি সকলকে নিয়ে আলোচনা টেবিলে বসেন এবং কিভাবে এগুবেন সেভাবে বিভিন্ন মতামত নিয়ে একটা সমন্বয়ভাবে সেখানে কর্মসূচি গ্রহণ করেন, এবং এইটা হলে পরে একটা একদম গ্রাম থেকে প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা, সমস্ত এলাকায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। আচ্ছা, তাইলে পরেই এখানে যে না কি হবে, এদের মধ্যে আসবে না আমাদের সরকার তো এটা সেভাবে ভালোভাবে নিচ্ছে না, এটা বন্ধ করার জন্য সরকারেরও একটা উদ্যোগ আছে। আপনি জানেন এই ঘটনাগুলো নিয়ে হাসাহাসি করছে শাসক দলের ছেলেরা। ওরা বলছে কি হবে, এগুলি নিয়ে কি হচ্ছে, এগুলি তো বিরোধীদের রাজনীতি করার জন্য করছে। কিন্তু মেয়েদের যে এই ঘটনাগুলো ঘটছে, মেয়েদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, শাসক দলের ছেলেদের মধ্যে এই ভাবনাটাই নেই। এটা কারণ কি? কারণ এটা রাজ্য স্তরে নেই, যার ফলে ওইখানে আপনার বুথ স্তরেও থাকবে না। রাজ্য স্তরেই তো নেই। রাজ্য স্তর কি ভাবছেন? আমাদের শাসক দল যারা রাজ্য স্তরে কাজ করছেন তারা এই নিয়ে কি ভাবছেন, কি করছেন? বিরোধী দলের ছেলেরা এই সমস্ত ঘটনা যুক্ত নেই আমি বলবো না, কিন্তু খুব কম। দিদি, এখানে একটা প্রশ্ন জাগে যে শাসক বিরোধী যখন আমরা বারবার যখন কথা বলি, 25 বছর বামফ্রন্ট ছিল এবং বামপন্থী রাজনীতি দেখেছে মানুষ 25 বছর। তাহলে এই যে ছেলেরা বা আজকে আমরা যুবকরা যারা এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, তারা তো সেই আমলটা ক্রস করে এসেছে, তারা তখন হয়তো আর একটু ছোট ছিল, যুবক ছিল। তো এখন ঘটনা হচ্ছে কি ধরনের শিক্ষায় তারা শিক্ষিত হলো, মূল্যবোধের শিক্ষা তারা কি ধরনের পেল যে আজ তারা এই ধরনের মানে শাসক দলে আসার পরে এই ধরনের অপরাধ করতে মানে সাহস পাচ্ছে বেশি? মানে কোনো জায়গায় আমি জানতে চাইছি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে শিক্ষার কি কোনো জায়গাতে একটা গলদ ছিল আগে থেকে? মানে এই যে মূল্যবোধের শিক্ষার কথা বলা হয়, এই যে শুধু পুঁথিগত শিক্ষা নয়, মূল্যবোধের শিক্ষার প্রয়োজন ছিল। তাহলে কি আমাদের এই যে প্রজন্ম যারা এই ধরনের অপরাধগুলো করছে, তাদের কি মূল্যবোধের শিক্ষার কোনো ধরনের কম ছিল কিছু? যারা এই ঘটনা করছে, শাসক দলের বলুন বা সমাজ বিরোধী বলুন, যারা এই ঘটনাগুলো করছে, এদের মূল্যবোধের শিক্ষা পাবে কখন? অনুকরণ করে। অনুকরণ করে শিক্ষাটা নেয়। যখন দেখবে যে আমার রাজ্য স্তরে বা জেলা স্তরে যারা কাজ করছেন তাদের কাছ থেকে কি ধরনের শিক্ষাটা নেয় পায়, এইটাকে অনুকরণ করে বুথ স্তর পর্যন্ত যাচ্ছে।
আমি এই কথাটা এইভাবেই বলতে চাই। ওকে, রাজ্য স্তর এবং জেলা স্তরে নেতৃত্বরা যেভাবে কাজ করেন, তাদের যে চিন্তা ভাবনা, মূল্যবোধ সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা, যেইভাবে তার নিজ স্তরে কর্মীদেরকে বোঝানো দরকার, সে মূল্যবোধ সম্পর্কে তারা তো সেখানে পাচ্ছে না, কোনো ধরনের ধারণাই পাচ্ছে না, যার ফলে যা পারছে তাই করছে এবং করার ফলে তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে না, কোনো ধরনের বাধা পাচ্ছে না। তো এই জায়গায় ধরুন বাইক বাহিনী ছিল, এখনো আছে কিছু কিছু, নাই বলবো না। এই যে বাইক বাহিনী বের হচ্ছে, সেখানে ভাঙচুর করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, লুটতরাজ করছে, এদেরকে শাসন কে করছে? এদের গার্জিয়ান কে? তার যে উপরস্তরের নেতৃত্ব গার্জিয়ান, সে গার্জিয়ান তাদেরকে সেই মূল্যবোধ সম্পর্কে কিছু বলে, তাদেরকে সেই শিক্ষা দেয়, সেই পাঠ দেয়? যদি দিত তাহলে এই ঘটনাগুলো হতো। ওকে দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন, এই এমন অপরাধের সঙ্গে যারা যুক্ত, রাজ্য বিচার না করে বা আমরা দেশও বিচার করব না, এই জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, মানুষরূপী এই হিংস্র পশুদের কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমে কি ধরনের শাস্তি বললে, একটা শাস্তি, কঠোর শাস্তির কথা বলে দিলাম, এটা তো ঠিক না। তাদেরকে আগে বোঝানো উচিত এই ধরনের ঘটনা থেকে যাতে বিরত হয়। এটা সরকারের দায়িত্ব, এটা স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্ব আছে এবং সমাজের সমস্ত অংশ মানুষেরই দায়িত্ব আছে। কিন্তু অন্য অংশের যারা আছে তাদের কথা শুনবে না তো। যাদের কথা শুনবে তাদেরকে আগে তাদেরকে নিয়ে আলোচনা করে তাদের সেইভাবে সেই হিংস্র চিন্তা ভাবনা থেকে মুক্ত করার জন্য ভূমিকা নেওয়া প্রয়োজন। আমি শুধু একটা ঘটনা ঘটেছে, এই যে অভিযুক্ত তাকে ফাঁসি দেয়া হোক, একজনের ফাঁসি হলে এই ঘটনা শেষ হবে না, এই সমস্ত ঘটনা শেষ হবে না। যাতে ঘটনা না ঘটে, আমি বলবো রোগ হলে চিকিৎসা তো অবশ্যই চিহ্নিত করে করা হয়, কিন্তু রোগ যাতে না হয় তার জন্য প্রিভেনশন করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটাই করা উচিত। তাই আমি বলবো কি ধরনের শাস্তি চাই, একজনের ফাঁসি হলে আমি খুব আনন্দ হব, খুব খুশি হব, এইটা আমি ফিলিং করি না। ওকে, ঠিক। হ্যাঁ, আমি মনে করি না হয় তার জন্য ব্যবস্থা নেয়া। অসংখ্য ধন্যবাদ দিদি আজ সঙ্গে থাকার জন্য। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আর আপনিও খুব সুন্দর আলোচনা করলেন। আশা করি যারা দেখলেন কিছুটা হলো আমাদের মূল্যবোধের শিক্ষা তাদের মধ্যে জাগ্রত হবে। অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য আজ। নমস্কার। দর্শক বন্ধুরা, আজও ভারতবর্ষে প্রতিদিন প্রায় 90 জন নারী ধর্ষিত হয়। তবে এই হিসেব শুধুমাত্র অভিযোগের তথ্যের ভিত্তিতে, যেমনটা বলছিলাম। এছাড়াও রোজ এমন বহু ঘটনা, অভিযোগ পুলিশের কাছে কিন্তু জমাই পড়ে না, নানান কারণে পড়ে না। 2022 সালে দেশে প্রায় 31,000-এর ওপর বেশি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। প্রতি বছর প্রায় সমসংখ্যক মেয়ে, মহিলা, নারীদের ওপর চলে এই যৌন সন্ত্রাস। যুগ যুগ ধরে মানুষরূপী হিংস্র পশুদের লালসার শিকার হয়ে ক্ষত বিক্ষত নারী জাতি। এর শেষ কোথায়? এই প্রশ্নের জবাব খুঁজছে সবাই, জবাব খুঁজছি আমরাও। তবে আগামী দিনে রাষ্ট্র কি কি পদক্ষেপ নেয় সেদিকে এখন সবাই তাকিয়ে আছে, সেদিকে নজর রাখছি আমরাও। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।